ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের প্রিলিমসের ডেট অ্যানাউন্স করে দিয়েছে এবং স্বাভাবিকভাবে তোমরা অনেকেই চিন্তায় আছো। লেট মি টেল ইউ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমাদের হাতে এখনো প্রায় 1.5 মাস সময় রয়েছে। This 1.5 months is enough if you prepare properly. তোমাদের মধ্যে অনেকেই পড়াশোনা খুব করছিলে, কিন্তু শেষ মুহূর্তে এসে তোমরা পড়াটা একটু ছেড়ে দিয়েছো। তারা কিন্তু পিছিয়ে পড়বে। আবার অনেকেই ভাবছো মাত্র 1.5 মাস সময়, এই সময়তে কি বা হতে পারে। তারা ভুল ভাবছো। সঠিকভাবে ডিসিপ্লিন ভাবে পড়াশোনা করলে এই 1.5 months can be a game changer. Follow correct strategy and be sincere. Believe in yourself. আজকে তোমাদের জন্য একটা রুটিন শেয়ার করছি। এই রুটিনটা কম বেশি তোমরা ফলো করার চেষ্টা করো, তোমরা সাকসেস পাবে। অল দ্য বেস্ট। বিফোর উই স্টার্ট, লেট মি শেয়ার দিস ইনফরমেশন। তোমাদের মধ্যে WBCS 2022 যারা টার্গেট করছো তাদের জন্য অনলাইন একটা ব্যাচ রিওপেন করা হয়েছে। ওয়েল, এই WBCS পড়ার জার্নিটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট, বাট ইট ইজ মাই ডিউটি টু মেক দিস ডিফিকাল্টি ইজি ফর ইউ। দেখো, প্রথম দিন থেকেই মেন ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। যদি তোমরা ভাবো আগে প্রিলিমসের জন্য পড়ে নি, পরবর্তীকালে মেন্সের জন্য পড়বো, দ্যাটস আ রং অ্যাপ্রোচ। তাই ইফ ইউ প্রিপেয়ার উইথ মি, বি রেডি টু ওয়ার্ক ভেরি ভেরি হার্ড। প্রথম দিন থেকেই আমরা মেন্সকে ফোকাস করে পড়াশোনা করব, ডিটেলসে পড়াশোনা করব। ওয়েল, এই ক্ষেত্রে তোমাদেরকে প্রি রেকর্ডেড ক্লাসেস প্রোভাইড করা হবে। তোমরা তোমাদের সুবিধা মতো সেই ক্লাসকে অ্যাপ্রোচ করতে পারো এবং পরবর্তীকালেও এই ক্লাসগুলোকে রেফার করতে পারবে। দেখো, WBCS এর সিলেবাস কিন্তু ভীষণ ভীষণ ভাস্ট, তাই ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ কনসাইজ নোটস। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি ডিটেলসে না পড়ো তাহলে মেন্সের বা প্রিলিমসের ডিটেল MCQ সলভ করতে পারবে না। সো ইউ নিড আ কম্প্রিহেন্সিভ নোটস এজ ওয়েল। এটা আমার দায়িত্ব তোমাদেরকে এই কম্প্রিহেন্সিভ অ্যান্ড কনসাইজ নোটস প্রোভাইড করা। আগে তোমাদের সাবজেক্ট ম্যাটারটা ভালো করে বুঝিয়ে দেব, গল্পের মতো তোমরা বুঝবে। আফটার দ্যাট তোমরা নোটসটাকে ভালো করে রেফার করবে, অ্যান্ড ওয়ান্স ইউ আর ডান উইথ ইয়োর নোটস, সেই টপিকের ওপর MCQ প্র্যাকটিস করবে। এইভাবে তোমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে WBCS এক্সামিনেশন ক্র্যাক করতে পারবে। তার সাথে সাথে স্ট্র্যাটেজি ভীষণভাবে ইম্পর্টেন্ট। যখনই তোমরা কোনো একটা যুদ্ধে নামছো, যুদ্ধে নামার আগে তোমাদের স্ট্র্যাটেজাইজ করতে হয় এবং সেই স্ট্র্যাটেজি করতে আমি তোমাদের হেল্প করব। যেদিন যতটুকু বলে দেব ঠিক ততটুকু পড়বে। দ্যাট ইজ ইট। তোমরা যদি আমার কথা শুনে যতটা বলছি ততটা পড়ো, এই ভরসা তোমরা রাখতে পারো, ইউ উইল ক্র্যাক WBCS। ওয়েল, ডিটেলস জানতে গেলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা ইমেলও করতে পারো। এবার আসি WBCS 2021 এর প্রিলিমস। প্রিলিমসে কি কি সাবজেক্ট থাকে? ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট ইভেন্টস, হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওয়েল, হিস্ট্রি অফ ইন্ডিয়ার সাথেই দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, তাহলে হিস্ট্রি এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মিলিয়ে 25 + 25, দ্যাট ইজ 50 মার্কস, রাইট? Well, after that there is geography, polity and economy মিলিয়ে 25 marks. Very very important. Polity and economy মিলিয়ে 25 marks. Polity 25 and economics 25 marks কিন্তু নয়। And last is general mental ability, তার মানে ম্যাথস অ্যান্ড রিজনিং মিলে এই জেনারেল মেন্টাল এবিলিটি। এতগুলো সাবজেক্ট রয়েছে, তোমরা কিভাবে পড়বে, কোন সাবজেক্টকে বেশি ফোকাস করবে,
কোন সাবজেক্টে ফোকাস কম করবে, এইটাই হলো কারেক্ট স্ট্র্যাটেজি। হাতে তোমাদের 1.5 মাস সময়। এখন প্রত্যেকটা সাবজেক্টকে যদি ইকুয়াল ইম্পর্টেন্স দিতে চাও তাহলে সিলেবাসই কমপ্লিট করতে পারবে না, আর যদি সিলেবাস কমপ্লিট করেও নাও তাহলে রিভিশন দিতে পারবে না, আর যদি রিভিশন না দাও যা পড়েছো সেটা মনে থাকবে না। সবার আগে এই 45 ডেজকে দুটো ভাগে ভাগ করো। প্রথম 40 দিনে তোমরা নতুন পড়বে। নতুন পড়া মানে তোমরা নতুন চ্যাপ্টার্স পড়বে বা ইম্পর্টেন্ট পয়েন্টস মনে রাখবে, অ্যাট দ্য সেম টাইম রিভিশনও দেবে। আজকে ধরো তোমরা পলিটির একটা চ্যাপ্টার পড়লে, এই যে আজকে পড়লে সেটাকে 4 থেকে 5 দিন পর আবার রিভাইজ করো। যদি তোমরা রিভিশনটা না দাও এই পড়ার কোনো ভ্যালিউ থাকে না। উই অ্যাড ভ্যালিউ থ্রু রিভিশন। যখন আমরা রিভাইজ করছি তখনই আমাদের পড়াটা আমাদের ব্রেনে ইমপ্লান্ট হয়। সো এই 40 ডেজে তোমরা নতুন পড়বেই, বাট তার সাথে সাথে রিভিশনও দেবে। লাস্ট 5 ডেজ তোমাদের কাজ হলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করা। অলরাইট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করলে তোমাদের কী লাভ হবে? এক, তোমরা প্যাটার্ন অফ এক্সামিনেশন বুঝতে পারবে, কী ধরনের প্রশ্ন আসছে সেটা তোমরা বুঝতে পারবে। তোমাদের কনফিডেন্স বিল্ডিং হবে। কেন কনফিডেন্স বিল্ডিং হবে? যখন তোমরা এমসিকিউ করে সলভ করে উত্তরটা ঠিক দাও, দ্যাট gives you a motivation, that gives you confidence. At the same time তোমরা এক্সামের জন্য বেটার প্রিপেয়ার্ড হবে। যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করছো, এটা একটা ছোট্ট টিপ, চেষ্টা করবে এক্সাম টাইপ অফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার। ফোনটাকে সরিয়ে ফেলো, হাতে ঘড়ি পড়ো, সময় দেখে পেপার নিয়ে বসো। সেই সময় বলে দেবে কেউ তোমাদের না ডাকে, না বিরক্ত করে। এই যে তোমরা সময় ধরে পেপার নিয়ে বসছো, তুমি নিজের ব্রেনকে ট্রেন করছো। সো দ্য এক্সাম ডে you are prepared and you will not panic. You have already done this. বোঝা গিয়েছে? নেক্সট, হাউ টু প্রায়োরিটাইজ। একটু আগেই বলেছি প্রত্যেকটা সাবজেক্টকে যদি তোমরা সেম প্রায়োরিটি দাও তাহলে সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কোন সাবজেক্টকে সব থেকে বেশি প্রায়োরিটি দেবে? হিস্ট্রিকে। কেন? এই কেনর উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। হিস্ট্রি টোটাল 50 মার্কসের আসে। যদি হিস্ট্রি 50 মার্কসের আসে আউট অফ 200, তোমাদের মেন ফোকাস শুড বি অন দ্যাট সাবজেক্ট। এবার হিস্ট্রিতেও 3টে ভাগ রয়েছে, মডার্ন, এনশিয়েন্ট, মিডিয়েভাল। সবার আগে মডার্ন পার্টটা পড়বে। দেখো, যদি তোমরা একটু কোয়েশ্চেন পেপার নিয়ে ঘাটাঘাটি করো সেখানে দেখবে মডার্ন থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তাই মডার্ন ইন্ডিয়া যদি তোমরা ভালো করে পড়ো, ইউ হ্যাভ আ হাই চান্স অফ গেটিং এমসিকিউস কমন। শুধু তাই নয়, মডার্ন পার্ট থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। অলরাইট, সো কোয়েশ্চেন কমপ্লিকেটেড আসছে না, ডিরেক্ট প্রশ্ন আসছে এবং ম্যাক্সিমাম প্রশ্ন মডার্ন থেকে আসছে। সো বেসিক্যালি ইউ নিড টু ফোকাস অন মডার্ন হিস্ট্রি ফার্স্ট। দেন জিওগ্রাফি। জিওগ্রাফি থেকেও কিন্তু আমরা খুব একটা কমপ্লিকেটেড বা ইনডেপথ প্রশ্ন দেখি না। সো নেক্সট তোমার ফোকাস এরিয়া হলো জিওগ্রাফি। তারপর পলিটি অ্যান্ড ইকোনমি। একটা কথা মাথায় রাখো, যখন পলিটি অ্যান্ড ইকোনমি বললাম তখন বলেছি যে পলিটি আর ইকোনমি মিলিয়ে 25 মার্কস। তাই জন্যই পলিটি অ্যান্ড ইকোনমি আমাদের 3rd and 4th প্রায়োরিটিতে এসে গেছে, কারণ দুটো মিলিয়ে আমাকে 25 মার্কস ফেচ করে এনে দেবে। এক্ষেত্রেও কেন আমি আগে পলিটিকে রেখেছি পরে ইকোনমি? পলিটি থেকে ডিরেক্ট প্রশ্ন আসে। পলিটি থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো ভীষণ বেসিক, তাই তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে তোমরা কারেক্ট আনসার করে আসতে পারবে। ইকোনমি থেকে ইদানিং একটু কমপ্লিকেটেড প্রশ্ন আসছে, তাই জন্য আমি সেটাকে প্রায়োরিটি লিস্টে 4th রাখলাম। লাস্টলি ইট ইজ সায়েন্স।
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সায়েন্স ইজ আ আমব্রেলা টার্ম। সায়েন্সের মধ্যে আমরা দেখতে পাই বায়ো, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, তিনটে সাবজেক্ট মিলিয়ে আমাদের সায়েন্স তৈরি হচ্ছে। তাই এই 25 মার্কস আনতে গেলে তোমাকে তিনটে সাবজেক্ট পড়তে হচ্ছে। বুঝতে পারছো? কস্ট বেনিফিট রেশিও ইজ নট দ্যাট গ্রেট। অন্যদিকে ম্যাথস অ্যান্ড রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ রয়েছে। ওয়েল, এই ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের মধ্যে অনেকেই, অ্যান্ড অ্যাজ আ টিচার আই নো, প্রচুর স্টুডেন্টস এই পার্টটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে যায়। সেটা করলে একেবারেই হবে না। ইংলিশে 25 মার্কস থাকে, আর বাকি 25 মার্কস কামস ফ্রম ম্যাথস অ্যান্ড রিজনিং। তোমাদের এই 50 মার্কসের উপরে ফোকাস করতেই হবে। এখন যে ধরনের কাট অফ আমরা দেখছি, আমরা এই সাবজেক্টগুলোকে অ্যাভয়েড করে পরীক্ষা যেতে পারি না। এবার চলে আসি টাইম টেবিলে। এতগুলো সাবজেক্ট রয়েছে, বুঝে গেছি কোনটাকে কিভাবে প্রায়োরিটাইজ করব, বাট কখন পড়ব, কতটা পড়ব। দেখো, 1.5 মাস সময় তোমাদের খাটতেই হবে। এই 45 days ইউ নিড টু ওয়ার্ক হার্ড, ইউ নিড টু বি সিনসিয়ার। তাই একটু পড়ার সময়টা বাড়িয়ে দিয়েছি। 1.5 মাস ভালো করে খাটো, প্রিলিমসটা ভালো করে দাও অ্যান্ড ক্র্যাক ইট। 7টার সময় ঘুম থেকে উঠে পড়ো। 7টা থেকে 7:30 তোমাদের টি টাইম। ইমিডিয়েটলি ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে না। একটু চা বিস্কিট খাও, রিল্যাক্স করো, ঠান্ডা মাথায় 7:30টায় পড়তে বসো। 7:30 থেকে 9:30 অবধি হিস্ট্রি পড়বে। সবার আগে হিস্ট্রি নিয়ে শুরু করছো কেন? যখন তোমরা ঘুম থেকে ওঠো তোমাদের মাইন্ড ফ্রেশ থাকে, তাই সবার আগে তোমরা হিস্ট্রি নিয়ে বসবে। আর হিস্ট্রিতে সবথেকে বেশি ফ্যাক্টসও রয়েছে, মনে রাখার ব্যাপার রয়েছে। সো একদম ক্লিয়ার মাইন্ডে হিস্ট্রি পড়ে ফেলো। নেক্সট, 1/2 ঘন্টার একটা ব্রেক, 9:30 to 10 একটা ব্রেক নাও। পারলে একটু ব্রেকফাস্ট করো, একটু ঘুরে টুরে নাও, আবার 10টা থেকে পড়তে বসো। 10টা থেকে 12টা অবধি জিওগ্রাফি পড়বে। ওয়েল, জিওগ্রাফি আমাদের প্রায়োরিটি লিস্টে সেকেন্ড ছিল। জিওগ্রাফি নিয়ে বসবে, ফিজিক্যাল জিওগ্রাফির ওপরে বেশি ফোকাস করবে। ওকে, তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ইম্পর্টেন্ট টপিকস অফ ইচ সাবজেক্ট নিয়ে ভিডিও প্রোভাইড করব। আমাকে কমেন্ট সেকশনে জানাও ইফ ইউ নিড দ্যাট অর নট। ওয়েল, 12টা থেকে 2টো অবধি তোমাদের লাঞ্চ টাইম অ্যান্ড রেস্ট টাইম। 2 ঘন্টা তোমাদের লাঞ্চ খেতে নিশ্চয়ই লাগবে না। লাঞ্চ করো, স্নান করো, অ্যান্ড আফটার দ্যাট পারলে একটু রেস্ট নিয়ে নাও। এই যে তোমরা 2টো অবধি রেস্ট করলে, আবার তোমার ব্রেন কিন্তু রিজুভিনেটেড হয়ে গেল। 2টো থেকে 4টে তখন তোমরা অঙ্ক অথবা রিজনিং অথবা ইংলিশ নিয়ে বসবে। ইন আ ক্লিয়ার মাইন্ড তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে। দেখো, প্রিলিমসে যে ধরনের অঙ্ক আসে সেগুলো কিন্তু একদম বেসিক লেভেলের, বা রিজনিং যেটা আসে সেটাও কিন্তু বেসিক লেভেলের। একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে। তাই ডু নট অ্যাভয়েড দিস সাবজেক্ট। ওয়েল, ম্যাথস অ্যান্ড ইংলিশ তোমরা অল্টারনেট ডেজে করবে। আজকে যদি অঙ্ক বা রিজনিং করলে, কালকে তোমরা ইংলিশ নিয়ে বসবে। ইংলিশের ক্ষেত্রেও একটা টিপ দিয়ে দিই, ইংলিশে যে ধরনের এমসিকিউ আসে সেগুলো কিন্তু অ্যাট টাইমস আর কপিড ফ্রম আদার সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন। মানে যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনে পরীক্ষা হয়েছে সেখানে ইংলিশের যে ধরনের প্রশ্ন এসেছে, WBCS এর প্রিলিমসেও কিন্তু আমরা সেই ধরনের, ইনফ্যাক্ট অ্যাট টাইমস সেম কোয়েশ্চেন দেখতে পারি। তাই ইংলিশ পড়ার পর প্র্যাকটিসটা কোথায় করবে? প্র্যাকটিসটা করবে ফ্রম দিস কোয়েশ্চেন পেপার্স। অলরাইট, সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশন মানে আমাদের CGL এক্সামিনেশন ফর এক্সাম্পল। अगेन 4টে থেকে 5টা
তোমরা ব্রেক নেবে। এই 4টে থেকে 5টার ব্রেকে তোমরা একটু ওয়ার্কআউট করবে, একটু ফ্রি হ্যান্ড করো বা একটু ছাদে যাও, ছাদে হাঁটাহাঁটি করো, একটু মেডিটেশন করো। বাট ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, আমরা শুধু পড়াশোনা করছি বলে বাকি কোনো অ্যাক্টিভিটি করবো না, সেটা যাতে না হয়। একদম বেসিক কিছু অ্যাক্টিভিটি করো, সেটা কিন্তু তোমাদের ব্রেনকেও রিফ্রেশ করে। অলরাইট, সো রিফ্রেশ ইয়োর মাইন্ড অ্যান্ড দেন again sit down to study. 5টা থেকে 7টা আমরা পলিটি পড়ব। পলিটিতে তোমাদের বললাম বেসিক প্রশ্ন আসে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আবার আধ ঘন্টা ব্রেকের পর আমরা ইকোনমিক্স নিয়ে বসবো 7:30 to 9 PM। এই ক্ষেত্রে দেখো আমি পলিটির জন্য 2 ঘন্টা দিয়েছি, ইকোনমিক্সে কিন্তু 1.5 ঘন্টা দিয়েছি। কেন 1.5 ঘন্টা দিয়েছি? একটু আগেই তার উত্তর দিয়েছি। পলিটি থেকে একদম ডিরেক্ট প্রশ্ন আসে, তাই সেটার উপরে বেশি ফোকাস করো, আর ইকোনমিক্সের উপরে একটু কম ফোকাস করো। এই যে আজকে ইকোনমিক্স পড়লে, তাহলে কাল তুমি সায়েন্স পড়বে। অলরাইট, অল্টারনেট ডেতে তোমরা ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স পড়বে। দেন হ্যাভ ইয়োর ডিনার, ফ্যামিলির সাথে বসে ডিনার করে ফেলো, অ্যান্ড আফটার ডিনার সিট উইথ ইয়োর কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আমি লাস্ট 45 ডেজে এভরি ডে দিয়েছি। কেন? কারণ স্টুডেন্ট টেন্ডেন্সি থাকে তারা সারা বছর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে না। যতই আমরা ভাবি আমরা রোজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসবো, সেটা কিন্তু হয় না ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস। যারা রোজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বসো, দ্যাট ইজ এক্সট্রিমলি গুড অ্যান্ড দ্যাটস আ গুড হ্যাবিট। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টস এই কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পেছনের দিকে ঠেলতে থাকে। এই 45 ডেজ কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ফোকাস করতেই হবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে রোজ বসো, 1 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এইভাবে তোমরা যদি রুটিন ফলো করে ভালো করে মন দিয়ে পড়ো, প্রিলিমস তোমরা ক্র্যাক করতে পারবেই। লাস্টলি, বিলিভ ইন ইয়োর সেলফ। যদি তোমরা ভাবো তোমরা পারবে, তাহলে কিন্তু তোমরা পারবে। অলরাইট, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান, দেন ইউ ক্যান। অল দ্য বেস্ট, ডেফিনেটলি স্টাডি হার্ড। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।